ধর্মের নামে মানুষ হত্যাকারীরা ইসলামের ক্ষতি করছে মন্তব্য প্রধানমন্ত্রী। বললেন বাংলাদেশেও সন্ত্রাসী ঘটনা ঘটানোর চেষ্টা হচ্ছে। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ঠাকুরগাঁও ৩ আসনে বিএনপি থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ। ওয়াসার সরবরাহ করা পানির ৯৯ ভাগই পানির অযোগ্য জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। বিশুদ্ধ পানি সরবরাহের নির্দেশ। এবং মজুদ ও সরবরাহ পর্যাপ্ত থাকায় রমজানের দাম বাড়বে না ভোজ্য তেলের আশ্বাস ব্যবসায়ীদের। কৃত্রিম সংকট ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থার কঠোর নজরদারি পরামর্শ। প্রতিদিন ৮টি টিম বাণিজ্য মন্ত্রণালয় থেকে বের হবে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভি দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি আফসানা সুরাইয়া। বিস্তারিত সংবাদ। ধর্মের নামে মানুষ হত্যাকারীরা ইসলামের ক্ষতি করছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশেও সন্ত্রাসী ঘটনা ঘটানোর চেষ্টা হচ্ছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী ঢাকা রুটে বিরতিহীন আন্তনগর ট্রেন বনলতা এক্সপ্রেস উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সরকার দেশব্যাপী রেল নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন যাত্রী চলাচল ও পণ্য পরিবহন সাশ্রয়ী হওয়ায় রেল খাতে গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী ২৭ এপ্রিল থেকে ঢাকা রাজশাহী রুটে শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে নিয়মিত চলাচল করবে বনলতা এক্সপ্রেস। দেশবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন সন্ত্রাসে জড়িতরা ঘৃণা ছাড়া কিছুই পায় না। রেল ভ্রমণটা শুধু আরামদায়কই না, এটা সাশ্রয়ীও বটে। কাজে সেদিকে লক্ষ্য রেখে আমরা করে যাচ্ছি। ওয়ার্ল্ড ব্যাংক এখন আমাদেরকে নতুনভাবে আবার প্রস্তাব দিয়েছে যে ওই সেতুর সাথে যে রেল আছে সেটা ছাড়াও আলাদা একটা রেল সেতু যমুনা নদীর উপর করে দেবে, তারা করে দিতে চায়। কাজে এখন তাই এতদিন পরে তারা বুঝলো যে এটার প্রয়োজন কত বেশি এবং এটা যে কত লাভজনক। এদিকে বিরতিহীন নতুন ট্রেন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রাজশাহীবাসী। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী ঢাকা রুটে বনলতা এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। রাজশাহীতে রেলওয়ে স্টেশনে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন ও সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন সহ সংশ্লিষ্টরা। রেলপথ মন্ত্রী আশা করেন এ ট্রেন যাত্রী ও পণ্য পারাপারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এমন উপহার পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা। ট্রেনটি রাজশাহী থেকে প্রতিদিন সকাল ৭টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বেলা ১১টায়। একই দিন রাজশাহীর উদ্দেশ্যে ঢাকা ছাড়বে দুপুর ১:৩০টায়। ১২টি বগির নতুন এই ট্রেনে আসন সংখ্যা ৯৪৮। ভারত থেকে ২০১৩ সালে আমদানি করা ২টি ইঞ্জিন দিয়ে চলাচল করবে এটি। নানা নাটকীয়তার পর সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ঠাকুরগাঁও ৩ আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ। একাদশ সংসদে বিএনপির প্রথম সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি। দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পড়ান। অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব জাফর আহমেদ খান। একাদশ সংসদ নির্বাচনে জয়ী ৩০০ প্রার্থীর মধ্যে জাহিদকে নিয়ে মোট ২৯৫ জন এ পর্যন্ত শপথ নিলেন। বিএনপি থেকে নির্বাচিত আর ৫ জন এখনও শপথ নেওয়ার বাকি। এর আগে গণফোরামের সুলতান মনসুর ও মোকাব্বির খান শপথ নেন। এরই মধ্যে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন তারা। দর্শক, জাতীয় সংসদ সচিবালয়ে রয়েছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। টেলিফোনে যোগ দিচ্ছেন তিনি। রুবেল, শপথ নেয়ার পর জাহিদুর রহমানের প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা এই বিষয়টি আমাদের জানাবেন। জি, মুফতি বলছেন জাহিদুর রহমান শপথ নিয়েছেন ১২টা বাজার কিছুক্ষণ আগে, কিন্তু এখন পর্যন্ত তিনি সংসদ সচিবালয় থেকে বের হননি। আপনি জানেন নিশ্চয়ই সংসদ সচিবালয়ে শপথ নেওয়ার পর কিছু সময় আনুষ্ঠানিকতা থাকে, সেই আনুষ্ঠানিকতার কাজ চলছে এখন পর্যন্ত। তিনি বের হলে হয়তো গণমাধ্যম কর্মীদের জানাবেন কি কারণে তিনি শপথ নিলেন। যদিও বিএনপির জাতীয় সংসদ নির্বাচনে, দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে ৬ জন এবং জাতীয় ঐক্যফ্রন্ট থেকে ২ জন, সব মিলিয়ে ৮ জন বিজয়ী হয়েছিলেন। এবং যিনি আজ শপথ নিলেন তিনি ঠাকুরগাঁও
3 আসন বিজয়ী হয়েছিলেন, অর্থাৎ রংপুর বিভাগের একজনই বিজয়ী হয়েছিলেন, তিনি জাহিদুর রহমান ঠাকুরগাঁও 3 থেকে। তিনি 84,000 ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন এই নির্বাচনে। এবং যদিও দলের সিদ্ধান্ত ছিল যে কেউ শপথ নেবে না, তবে সিদ্ধান্ত উপেক্ষা করে তিনি শপথ নিয়েছেন, এমনটি জানিয়েছে বিএনপির পক্ষ থেকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় কিছুক্ষণ আগে একটি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে জাহিদুর রহমান দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিয়েছেন এবং তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সেই বিষয়ে দল অবগত নয় বলে জানিয়েছেন বিএনপির পক্ষ থেকে। যদিও জাহিদুর রহমান শপথ নেওয়ার পর এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীদের সাথে টেলিফোনেও কথা বলেননি, তিনি বের হলে হয়তো গুঞ্জন রয়েছে আরো বিএনপির 3 জনের শপথ নেওয়ার কথা আজকে রয়েছে। তবে স্পিকার এখনো সংসদে উপস্থিত নেই, তো তিনি শপথ গ্রহণ শেষে বের হয়ে গেছেন। তবে আজকে শপথ নেওয়ার বাকি সদস্যদের শপথ নেওয়ার সম্ভাবনা খুবই কম। ইতিমধ্যে বিএনপির আরো 3 জন সদস্য শপথ নেবে, তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং উকিল আব্দুল সাত্তার শপথ না নেওয়ার ব্যাপারে এখনো অনড় রয়েছেন, এমনটি জানা গেছে। তবে কি কারণে শপথ নিচ্ছেন সেই বিষয়টি এখনো পরিষ্কার নয়, তিনি বের হলে হয়তো জানা যাবে। যদিও ইতিমধ্যে তারা 5 জন সদস্য সংসদ সদস্য গুলশানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে গত সপ্তাহে বৈঠক করেছেন শপথ নেবেন কি নেবেন না সেই বিষয় নিয়ে। এর মধ্যে রাজনীতির বিষয় রয়েছে, বিষয় হচ্ছে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে কি কারণে শপথ নিচ্ছেন সেই বিষয়টি জানতে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। জাহিদুর রহমান যখন বের হবেন সংসদ থেকে তখন গণমাধ্যম কর্মীদের সাথে নিশ্চয়ই কথা বলবেন। পরবর্তী সংবাদে আমরা সেই বিষয়টি নিশ্চয়ই আপনাদের জানাতে পারবো। এই ছিল আমার কাছে সবশেষ খবর সংসদ ভবন থেকে। রুবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সংসদ সচিবালয় থেকে জানাচ্ছিলেন মাইদুর রহমান রুবেল। পৃথিবীর কোথাও শুধু খাবার জন্য বিশুদ্ধ পানি সরবরাহ করা হয় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, উন্নত বিশ্বেও খাবার জন্য বিশুদ্ধ পানি সরবরাহ করা হয় না। এভাবে খাবার পানি সরবরাহ অনেক ব্যয়বহুল হবে। সবাই বোতলের পানি কিনেই খায়। ঢাকা সহ বিভিন্ন শহরে সরবরাহ করা পানি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই পানির 99% পানির যোগ্য না। সবাই গোসল, কাপড় পরিষ্কার বা রান্নায় ব্যবহার করে। তবে ঢাকা ওয়াসার পানি আরও বিশুদ্ধভাবে সরবরাহের নির্দেশ দেন মন্ত্রী। সচিবালয়ে অগ্নি নির্বাপক ও প্রতিরোধে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থা প্রধানদের নিয়ে নকশা অনুমোদন ও গুণগত মান নিশ্চিতকরণ বিষয়ক সভায় স্থানীয় সরকার মন্ত্রী এসব কথা বলেন। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশে বর্তমানে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক। আন্তর্জাতিক বাজারে না বাড়লে রমজানে নতুন করে তেলের দাম বাড়ার কারণ নেই, এমনটা জানিয়েছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা। সরকারি বাণিজ্যিক সংস্থা টিসিবি জানিয়েছে, নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ী দামে বিক্রির জন্য তেল যথেষ্ট মজুদ রয়েছে। তারপরও কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ যেন রমজানে তেলের দাম বাড়াতে না পারে সেদিকে কঠোর নজরদারির তাগিদ দিয়েছে ভোক্তা অধিকার রক্ষা সংগঠন ক্যাব। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে সেলিম মালিকের ধারাবাহিক রিপোর্টে থাকছে প্রথম পর্ব। দেশে বছরে ভোজ্য তেলের সর্বোচ্চ চাহিদা 22 লাখ মেট্রিক টন। এর মধ্যে কেবল রমজান মাসেই দরকার প্রায় 2.5 লাখ টন। খুচরা বাজারে বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে 110 থেকে 112 টাকা, খোলা তেল 85 থেকে 87 টাকা, আর পাম অয়েল বিক্রি হচ্ছে 66 থেকে 70 টাকা দরে। বিক্রেতারা বলছেন, বাজারের চাহিদার তুলনায় যথেষ্ট সরবরাহ রয়েছে। তীর ফুষ্টি এবং রূপচাঁদা হাঁটাহাঁটি লড়াই চলতেছে। এই জন্য মোটামুটি এখন যে পর্যায়ে আছে, যদি এই পর্যায়ে থাকে তাহলে রমজানে তেলের দাম কোনো প্রকারে বাড়ার কোনো সম্ভাবনা নাই। একই কথা বললেন পাইকারি ব্যবসায়ীরাও। রমজানের বাড়তি চাহিদার মজুদটা আছে, তো সেই ক্ষেত্রে দাম বাড়ার কোনো প্রবণতা থাকবে বলে আমি মনে করি না। অপরিশোধিত যে তেল আছে সেটা পরিমাণ রমজানে যা প্রয়োজন এর থেকে যথেষ্ট পরিমাণ আছে। এদিকে সারা দেশে 2827 জন ডিলারের মাধ্যমে সাশ্রয়ী দামে তেল বিক্রির প্রস্তুতি নিয়েছে সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান টিসিবি। প্রতি লিটার সয়াবিন তেল 85 টাকা দরে, 5 লিটার পেট বোতলে 425 টাকা দরে বিক্রি করা হবে। তেলের মান অত্যন্ত ভালো। রমজানে কৃত্রিম সংকট তৈরি করে কেউ যেন কারসাজি করতে না পারে সেদিকে নজর দেওয়ার পরামর্শ ক্যাবের। কেউ যাতে মার্কেট ম্যানিপুলেট না করতে পারে। মার্কেট ম্যানিপুলেশন যদি না থাকে তাহলে দাম আপনার অস্থিতিশীল হওয়ার
কোনো কারণ আমরা লক্ষ্য করি না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে রমজান মাস জুড়ে বাজার মনিটরিং করা হবে। আমাদের ঢাকা সিটিতেই প্রতিদিন 8টি টিম বাণিজ্য মন্ত্রণালয় থেকে বের হবে, যার মধ্যে 4টি জাতিভুক্ত অধিকার সংরক্ষণের অধিদপ্তর। যাদের আমরা অপরাধ পাচ্ছি আইন অনুযায়ী যে ভোক্তা অধিকার ক্ষুণ্ণ বিরোধী কাজ করছেন, তাদেরকে শুধু জরিমানা আরোপ করা নয়, পরবর্তী কর্মদিবসে সবাইকে আমরা অফিসে ডাকছি এবং তাদেরকে আমরা কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। এই মুহূর্তে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এহতারামুল হক। এহতারাম, আজ তো তৃতীয় দফা উচ্ছেদের 4র্থ দিন, তো এ পর্যন্ত কতগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে সেখানে? যে আপনি জানেন যে ঢাকা এবং আশপাশের এলাকাগুলো যে নদীগুলো রয়েছে, সেই নদীগুলোর যে অবৈধভাবে দখল হয়ে যাওয়া সেই নদীর জমি উদ্ধার এবং নদীর গতিপথ ফিরিয়ে আনার জন্য BIWTA 3 মাস ব্যাপী যে উদ্ধার অভিযান পরিচালনা করছে, তারই অংশ হিসেবে আজকে টানা 33 কার্য দিবস তারা এই অভিযান পরিচালনা করছে এবং এখানে তারা আজকে টঙ্গীর তুরাগ নদের দুপারে যেই অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলো উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালনা করছে। সকাল 10টা থেকে এই অভিযান পরিচালিত হয় এবং আমরা লক্ষ্য করেছি যে এখানে প্রায় অর্ধশতাধিক স্থাপনা রয়েছে, তার মধ্যে 5তলা একটি ভবন এবং 4তলা ভবন সহ বিভিন্ন ধরনের বসতঘর এবং দোকানপাটগুলোকে BIWTA উচ্ছেদ করছে এবং আমরা এই মুহূর্তে আছি এই অভিযান কার্যক্রম পরিচালনা অংশে এবং এখানে তারা আসলে যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই উচ্ছেদ অভিযানটি রমজান পর্যন্ত তারা নিয়ে যেতে পারবেন। আমরা একটু কথা বলবো এখানে BIWTA এর যুগ্ম পরিচালক AKM আরিফউদ্দিনের সঙ্গে। তিনি আমাদেরকে জানাবেন আজকের অভিযান সম্পর্কে। আপনারা একটু সংক্ষেপে আমাদেরকে জানাবেন আজকে কখন থেকে শুরু করেছেন, কতগুলো স্থাপনা এখানে আপনারা অবৈধভাবে অপসারণ করছেন? আমরা আজকে সকাল থেকে এই 33তম কার্য দিবসে অভিযান চলছে টঙ্গীর তুরাগ নদীর তীরে, উভয় তীরে। এখন পর্যন্ত আমরা বিপুল সংখ্যক আপনার পাকা সহ বেশ কিছু কাঁচা স্থাপনা উচ্ছেদ পরিচালিত করছে, কিন্তু এই অংশে দেখা যাচ্ছে যে নদী একেবারে নর্দমায় পরিণত হয়েছে। এটা কিন্তু আপনার রেলওয়ে থেকেও একটা ব্রিজ নির্মাণ করতে গিয়ে নদী ভরাট করাচ্ছে বিপুল পরিমাণ অংশ, এমনকি আমাদের নির্মিত BIWTA এর ইতিপূর্বে নির্মিত ওয়াকওয়েও তারা ভেঙে ফেলছে। তো এগুলো আসলে সরকারি পর্যায়েও কিছু কিছু সংস্থা এই সমস্ত জন্য, এবং এই অংশে দেখেন সিটি কর্পোরেশন কার্যত কোনো ভূমিকা রাখছে না। প্রচুর পরিমাণে গার্বেজ কিন্তু নদীকে নর্দমায় পরিণত করেছে। এটা আমাদেরকে পীড়া দেয়। এটা আমাদের তুরাগের এই অবস্থা দেখলে আসলেই যে কোনো সচেতন মানুষের কান্না আসবে। তো আমরা উদাত্ত আহ্বান জানাই যে সরকারি যে সমস্ত সংস্থা রেলওয়ের উপরে, নদীর উপরে আপনার ব্রিজ করছে, যে সমস্ত ব্রিজগুলো ইতিমধ্যেই ভেঙে ফেলার কথা যে উচ্চতা বাড়ানোর জন্য, এবং বৃত্তাকার নৌপথটি আপনার কার্যকর অর্থে আপনার করার জন্য, চালু করার জন্য উল্টা আরও একই হাইটে আবার ব্রিজ করছে এবং নদীকে ভরাট করে এবং আবার আমাদের নির্মিত ওয়াকওয়ে ভেঙে ফেলছে। এটা খুবই দুঃখজনক। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে এই অভিযান কার্যক্রম পরিচালনা চলছে এবং BIWTA বলছে যে তাদের অভিযানের সঙ্গে অন্যান্য সরকারি যে সংস্থাগুলো আছে সেগুলোরও সমন্বয় দরকার এবং সবাই একসাথে সম্মিলিতভাবে এই অভিযানটি কার্যক্রম পরিচালনা করলে সবচেয়ে ভালো সুফল পাওয়া যাবে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ চিত্র। এহতারাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ টঙ্গীর তুরাগ থেকে জানাচ্ছেন এহতারামুল হক। রাজধানীর ফরাশগঞ্জে মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের 110 টন খেজুর জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গেল রাতে সিটি আইস অ্যান্ড কোল্ড স্টোরেজে র্যাব এবং BSTI এর যৌথ অভিযানে এসব খেজুর জব্দ করা হয়। এ সময় সিটি আইস অ্যান্ড কোল্ড স্টোরেজকে 20 লাখ ও আহনাফ ইন্টারন্যাশনালকে 15 লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে এক ব্যবসায়ীকে 2 বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের পর র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, আসছে রমজানে বাজারজাত করার উদ্দেশ্যে এসব খেজুর হিমাগারে মজুত রাখা হয়েছিল। আজকে র্যাব 10 পুরাতন ঢাকার ফরাশগঞ্জের সিটি কোল্ড স্টোরেজে আমরা সন্ধ্যা থেকে অভিযান পরিচালনা করেছি। তো এখানে অভিযানে প্রায় 110 টনের মতো মেয়াদোত্তীর্ণ খেজুর আমরা জব্দ করেছি। এই রমজানকে কেন্দ্র করে আসলে এই খেজুরগুলি বাজারে ছেড়ে দেওয়ার জন্য একটা পায়তারা চলছিল। মেয়াদ উত্তীর্ণ এই খেজুরগুলি কিন্তু বাজারে ছাড়ার জন্য অলরেডি প্যাকিং করে কিন্তু এখানে হিমাগারে রাখা হয়েছিল। তো মূলত এই অপরাধের সাথে যুক্ত থাকার কারণে এখানে দুটো প্রতিষ্ঠানকে সিটি কোল্ড স্টোরেজ এবং আহনাফ ইন্টারন্যাশনালকে 35 লক্ষ টাকা জরিমানা এবং একজনকে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড করা হয়েছে।
আরেকটি জিতু এন্টারপ্রাইজ নামে একটি বড় প্রতিষ্ঠান রয়েছে, তার মালিক পলাতক থাকার কারণে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য আদেশ করা হয়েছে। ফেনী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার সর্বোচ্চ বিচার চেয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে ফেনীর শিক্ষার্থীরা। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকায় মানববন্ধন করে স্থানীয় সানিডেল প্রিপারেটরি হাই স্কুলের শিক্ষার্থীরা। একই সময়ে সদর উপজেলার বাজারে এলাকায় সরস্বতী হাই স্কুল সহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন করে। এতে শিক্ষক শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষও অংশ নেয়। হত্যাকাণ্ডের মূল হোতা অধ্যক্ষ সিরাজ উদ্দৌলা সহ জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তারা। এদিকে 5 দিনের রিমান্ড শেষে মামলার আসামি শাহাদাত হোসেন শামীমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাঠ বোঝাই জিপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ঘরে ঢুকে পড়ায় 4 শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় শ্রমিকরা সবাই ঘুমিয়েছিলেন। ভোর 4টার দিকে রাঙ্গুনিয়ার গাবতলা গ্রামে এ ঘটনা ঘটে। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূঁইয়া জানান, রাঙামাটি থেকে কাঠ বোঝাই জিপ চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ভোর 4টার দিকে রাঙ্গুনিয়া পৌঁছলে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ঘরে ঢুকে পড়লে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ 4 জনের মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে নিহত শ্রমিকদের সবার বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়। জিপটি জব্দ করলেও চালককে আটক করতে পারেনি পুলিশ। মধুমতি ব্যাংক বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের খবর। বঙ্গমাতা অনূর্ধ্ব-19 মহিলা আন্তর্জাতিক গোল্ড কাপ টুর্নামেন্টে আজ এ গ্রুপের দ্বিতীয় খেলায় মুখোমুখি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার লাওস ও মধ্য এশিয়ার দেশ মঙ্গোলিয়া। গতকাল নিজেদের প্রথম ম্যাচের আগে ধানমন্ডি আবাহনী মাঠে অনুশীলন করেন লাওসের মেয়েরা। ধানমন্ডি শেখ জামাল মাঠে প্রথম ম্যাচ জয় নিয়ে ফুরফুরে মেজাজে থাকা মঙ্গোলিয়া হালকা ছাড়িয়ে নেন নিজেদের। দ্বিতীয় ম্যাচে রক্ষণাত্মক খেলে সুযোগ বুঝে গোল করে জয় নিয়ে গ্রুপ সেরা হওয়ার আশা জানালেন মঙ্গোলিয়ার কোচ। টুর্নামেন্টে প্রতিটি ম্যাচ সন্ধ্যা 6টায় সরাসরি দেখাচ্ছে বেসরকারি টিভি চ্যানেল RTV। প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছি, তবে আমরা জানি আমাদের প্রতিপক্ষ লাওস শক্তিশালী। আমরা রক্ষণাত্মক দিয়ে শুরু করব এবং সুযোগ বুঝে আক্রমণ করে গোল আদায় করে নেবে আমাদের মেয়েরা। দর্শক, এর সাথে শেষ করব দুপুরের সংবাদ। তবে যাবার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ধর্মের নামে মানুষ হত্যাকারীরা ইসলামের ক্ষতি করছে মন্তব্য প্রধানমন্ত্রীর। বললেন, বাংলাদেশেও সন্ত্রাসী ঘটনা ঘটানোর চেষ্টা হচ্ছে। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ঠাকুরগাঁও 3 আসনে বিএনপি থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ। ওয়াসার সরবরাহ করা পানি 99 ভাগই পানির অযোগ্য, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। বিশুদ্ধ পানি সরবরাহের নির্দেশ। এবং মজুদ ও সরবরাহ পর্যাপ্ত থাকায় রমজানের দাম বাড়বে না, ভোজ্য তেলের আশ্বাস ব্যবসায়ীদের। কৃত্রিম সংকট ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থার কঠোর নজরদারির পরামর্শ। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV digitals। এতক্ষণ সঙ্গে থাকার অসংখ্য ধন্যবাদ।